আজকে আমার ভিডিও করার বিষয় ক্লাস 9-এর শব্দ। শব্দ আমরা তো বিভিন্ন শব্দ শুনি বিভিন্ন জায়গা থেকে। কিছু একটা হাত থেকে পড়ে গেল বাসন, আওয়াজ পেলাম, ঝনঝন করে আওয়াজ। বাজি পড়লো, দুম করে আওয়াজ হলো। ট্রেন যাচ্ছে, তার একটা শব্দ পাচ্ছি। বাস যাচ্ছে, একটা শব্দ পাচ্ছি। গাড়ি যাচ্ছে, শব্দ পাচ্ছি। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম শব্দ আমরা পাই। ঢাক বাজছে, শব্দ পাচ্ছি। তবলা বাজছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, তার শব্দ পাই। তো এখন এই শব্দগুলো কিভাবে উৎপত্তি হয় সেটা আমরা একটু যদি ভাবি, তো দেখব কি, একটা ধরো হাত থেকে কোনো বাসন নিচে পড়লো, ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তুমি সেই বাসনটায় হাত দিলে, দেখলে বাসনটা যেন একটু কাঁপছে মতন। হাত দিয়ে যখন কাঁপাটা থেমে গেল, শব্দও থেমে গেল। আবার তুমি একটা ধরো এই ঢাকের আওয়াজ হচ্ছে, তখন ওই তুমি ঢাকের যে ওই ওপরে পর্দাটা রয়েছে, চামড়াটা রয়েছে, সেটা যদি হাত দাও, দেখবে সেটা কাঁপছে। সেতার বা গিটারের যেগুলো তারের বাদ্যযন্ত্র, সেইগুলোতে দেখবে যখন তারটা থেকে আওয়াজ হচ্ছে, একটা তারকে টেনে ছেড়ে দিয়ে যখন দেখবে আওয়াজ হচ্ছে, তখন দেখবে তারটা যেন এদিক ওদিক করছে, অর্থাৎ কাঁপছে। তো সেই কাঁপাগুলোকে আমরা অনুভব করতে পারি, কিন্তু পরীক্ষামূলকভাবে কি করে দেখাবো? ধরো এইটা হচ্ছে একটা থালা নিতে হবে, কাঁসারের থালা, কানা উঁচু থালা। কানা উঁচু একটা থালা নিলে, সেই কানা উঁচু থালার ভিতরেতে কিছু বালি ছড়িয়ে দেওয়া আছে। শুকনো বালি। এইবার এর ধারেতে তুমি একটা কিছু দিয়ে আঘাত করলে, অথবা সব থেকে ভালো হয়, এটা সব বাড়িতে পাওয়াও যাবে না, যে সেতার বাজানোর যে ছড় বলে, সেই ছড়টা যদি কানায় দিয়ে টানা হয়, তাহলে দেখা যাবে কি, ওই কাঁসারের থালা থেকে আওয়াজ তৈরি হচ্ছে, আর বালিগুলো একটু লাফাচ্ছে। বালিগুলোকে বেশি ঘন করে দিলে হবে না, খুব চারিয়ে একটা পাতলা আস্তরণ থাকবে। বেশি থাকলে ওটা আওয়াজটা তৈরিও হবে না, আর তোমার বালিগুলোকে লাফানো দেখা যাবে না। তুমি হাত দিলে, দেখলে থালাটা কাঁপছে মনে হচ্ছে, আওয়াজ থেমে গেল, বালিগুলো লাফানোও থেমে গেল। আবার তুমি আওয়াজ তৈরি করলে, একটা কিছু দিয়ে আঘাত করলে, দেখলে বালিগুলো লাফাচ্ছে, আওয়াজ তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যতক্ষণ কাঁপছে একটা বস্তু, ততক্ষণ সে আওয়াজ তৈরি করছে। কাঁপা বন্ধ, আওয়াজ বন্ধ। আবার আওয়াজ, কাঁপা শুরু, আওয়াজ শুরু। এটাকে এক ধরনের যন্ত্র আছে, যন্ত্র মানে জটিল না, একবারে সরল যন্ত্র, সেটাকে আমরা সুরশলাকা বলি। সেটা দেখতে অনেকটা এই রকমের। একটা পাত, লোহার পাতের, এই যে ইউ আকৃতির লোহার পাত থাকে, একটা ইউ আকৃতির লোহার পাত, এর সঙ্গে এখানে একটা দণ্ড যোগ হয়ে এখানে একটা কাঠের বাক্সতে আটকানো থাকে। তো এটার নাম হচ্ছে সুরশলাকা। সুরশলাকা। শলাকা বলতে এইরকম দণ্ডটাকে বলছি শলাকা, যেটা থেকে সুর তৈরি হবে। সাধারণভাবে দেখা যায় সুর তৈরি হয়। তো এইটাকে যদি আমরা, যেখানে অ্যারেঞ্জমেন্ট একটা করতে হবে, এইখানে একটা স্ট্যান্ড নিলাম, একটা স্ট্যান্ড নিয়েছি। সেই স্ট্যান্ড থেকে একটা সোলার বল, হালকা সোলা যেগুলো থাকে, তা থার্মোকলের একটা টুকরোও আমরা নিতে পারি, ঝুলিয়ে দিলাম এমনভাবে যাতে কিনা সোলার বলটা বা থার্মোকলের টুকরোটা এর সঙ্গে ঠেকে থাকে। এইবার এই যে দুটো হাত আছে, এটা সুরশলাকার বাহু বলে। সেই সুরশলাকার বাহুকে কিছু একটা হাতুড়ি দিয়ে বা কাঠের টুকরো দিয়ে যদি আঘাত করি, তাহলে দেখা যাবে এর থেকে একটা আওয়াজ নির্গত হচ্ছে। আর এই যে সোলার, এই যে টুকরোটা এর সঙ্গে দেওয়া আছে, সেই সোলার টুকরোটা দেখা যাবে যে ছিটকে ছিটকে পালাচ্ছে। এর গায়ে লাগছে আর ছিটকে পালাচ্ছে, গায়ে লাগছে আর ছিটকে পালাচ্ছে। তুমি
এইটাতে হাত দিয়ে, সুরশলাকার বাহুতে হাত দিয়ে শব্দটা তৈরিটা থামিয়ে দিলে দেখা গেল এখন ওই থার্মোকলের টুকরোটা ওর সঙ্গে সংস্পর্শে থেকে শান্তভাবে রয়ে গেছে, আর সে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে না। তার মানে এখানে ঠেকছিল যখন, ওটা কাঁপছিল বলে এই ঠেকার সঙ্গে সঙ্গেই ছিটকে ছিটকে পালাচ্ছিল। যখনই কাঁপা বন্ধ হয়ে গেল আবার সুন্দরভাবে ঠেকে আছে, আর ছিটকে পালাচ্ছে না। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? বস্তুর কম্পনে শব্দ উৎপন্ন হয়। বস্তুর কম্পনে শব্দের সৃষ্টি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। যেখানেই কম্পন সেখানেই শব্দ তৈরি হবে। কম্পন না হলে শব্দ তৈরি হবে না। এটা গেল প্রথম কথা। এখন শব্দ হচ্ছে একটা শক্তি, সেই শক্তির সাহায্যে সে ওইখানে কম্পনটা হয়। অর্থাৎ কম্পন থেকে, কম্পন হচ্ছে যান্ত্রিক শক্তি, তার থেকে শব্দ শক্তিটা তৈরি হচ্ছে। শব্দ আবার যখন আমরা ধরো এইখানে যে আওয়াজটা তৈরি হলো বা দূরে একটা আওয়াজ হচ্ছে, সেটা তো আসতে হবে তাকে আমাদের কানেতে। আসবে কি দিয়ে? বায়ুর মধ্যে দিয়ে আসছে। তাহলে বায়ুকে সে ঠেলতে 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 আসছে, তাহলে বায়ুকে সরানোর জন্য শক্তিটা লাগছে। তো যত দূরে যায় শক্তিটা কমে যাচ্ছে, তাই আওয়াজটা তত ক্ষীণ হয়ে যায়। যত কাছে থাকে শক্তি তত বেশি থাকে, যত দূরে যায় বায়ুকে সরানোর জন্য যে শক্তিটা ব্যয়িত হয়ে যায়, তার জন্য শব্দের নিজস্ব শক্তিটা কমে যায়। অর্থাৎ শব্দটা আমরা জোরে শুনতে পাই না, আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অনেকটা দূরে আর যায় না শব্দটা। এই গেল মোটামুটি বিষয়। তা আমরা যে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো জানি, যেগুলো থেকে বিভিন্ন আওয়াজ তৈরি হয়, সেই বাদ্যযন্ত্রগুলোর কিছু আছে তোমার বায়ুতে শব্দ তৈরি করে, যেমন বাঁশি। বায়ুর যে কম্পন, বাঁশির মধ্যে বায়ুর যে কম্পন হয়, সেই বাঁশির মধ্যে বায়ুর যে কম্পন হয়, এই বাঁশি, তাহলে বাঁশি একদম পুরো ফাঁকা বাঁশি অনেকে বাজান, এইখানে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আঙুল দিয়ে চিপলে বিভিন্ন স্তরের বায়ু আমরা পাবো। অর্থাৎ কম্পনটা বিভিন্ন হবে। কম্পন বিভিন্ন হলে তার আওয়াজটা আমরা বিভিন্ন পাই। অর্থাৎ এখানে বায়ুর কম্পন হচ্ছে, বায়ুর কম্পনের সাহায্যে আমরা আওয়াজ তৈরি করতে পারি বাঁশিতে। কোনো সেতার বা গিটার, সেখানে কি হয় না, সেখানে তারের কম্পনের সাহায্যে শব্দ তৈরি হয়। হারমোনিয়ামে বায়ুর কম্পনের জন্য শব্দ তৈরি হয়। তবলা, ঢাক, এগুলোতে ওপরে যে চামড়া আছে, সেই চামড়ার কম্পনের সাহায্যে শব্দ তৈরি হয়। এইভাবে বিভিন্ন বস্তুর যখন কম্পন হয়, তখন সেই কম্পনের ফলে শব্দ তৈরি হয়। বাদ্যযন্ত্রে যাই বাদ্যযন্ত্র তুমি ব্যবহার করো না কেন, সেখানে সাধারণত এই তিনটে ভাবেই তার শব্দ তৈরি হয়। একটা হচ্ছে তারের মাধ্যমে, তারের কম্পন। 2 নম্বর হচ্ছে তার মধ্যে থাকা বায়ুর কম্পনের জন্য। আর 3 নম্বর হচ্ছে সেই বাদ্যযন্ত্রের যদি আচ্ছাদন দেওয়া থাকে চামড়া দিয়ে, সেই চামড়ার কম্পনের সাহায্যে আমরা শব্দ তৈরি করতে পারি। তাদের কম্পনের সাহায্যে শব্দটা তৈরি হয়। এখন দেখো, আমরা যে কথা বলি, তাহলে কথাও তো একটা শব্দ, তাহলে সেটাও তো একটা কম্পনের ফলে তৈরি হচ্ছে কিছুর। সেটা কি রকম বিষয়টা তুমি বুঝবে কি করে? ধরো দুটো পাতলা কাগজকে তুমি পরপর, আমাদের খাতায় লিখি কাগজ, একটা কাগজের ওপর আর একটা কাগজকে তুমি এরকমভাবে দিয়ে কাগজ দুটোর মধ্যিখান দিয়ে তুমি ফু দিচ্ছ করে, দেখলে তখন দেখবে আওয়াজ হচ্ছে। এই ফুয়ের বিভিন্ন তীব্রতার জন্য আওয়াজের বিভিন্ন রকম তার বিভিন্ন সাউন্ডের কোয়ালিটি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছি। আমাদের স্বরতন্ত্রীতেও ওরকম দুটো স্তর রয়েছে, যার মধ্যে দিয়ে যখন বায়ু যাবে তখন তাদের কম্পন হবে এবং আমরা
আওয়াজ করতে পারবো। তো এটা স্বরতন্ত্রী বলে, স্বরতন্ত্রী, দন্ত ছয় বয় র, এইখানে শব্দটা তৈরি হয়। এখন আমরা দেখব শব্দের এই যে তৈরি হচ্ছে, শব্দের কিছু কিছু আমরা কয়েকটা রাশি শিখব, কম্পনের সম্পর্কিত কয়েকটা রাশি শিখব। কম্পন সম্পর্কিত রাশি, কম্পন সম্পর্কিত রাশি। আমি সুরশলাকা দিয়ে একটা কম্পন দেখাই। ধরো এরকম একটা সুরশলাকা ছিল, এইটা সুরশলাকা। এই সুরশলাকারে যখন আঘাত করা হলো তখন এইরকম ভাবে বিভিন্ন দিকে যাচ্ছে। এটা আমার আঁকাটা একটুখানি হয়েছে, এরকম বিভিন্ন দিকে যাচ্ছে। এটা দুদিকেই সমান দূরত্ব অতিক্রম করবে, এরকম মোটামুটি দিকটা সমান হচ্ছে। তো ধরো এই যে এইটা হচ্ছে তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে যেখানে স্থির থাকতে পারে, এই অবস্থানটা, এই অবস্থান। এবার সে সব থেকে দূরে এদিকে যাচ্ছে বি অবস্থানে, আর এদিকে যাচ্ছে সি অবস্থানে। সাধারণত যেটা হয় এ বি ইকুয়াল টু এসি হয়, এ থেকে বি এর যা দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব তাই। এইভাবে বারবার এদিক ওদিক এদিক ওদিক করছে। এটাই কম্পন। এত দ্রুত কাঁপছে যে আমরা ওটাকে চোখে দেখতে পাচ্ছি না তার অবস্থানটা, কিন্তু একটা মেঘের মতন একটা তার অবয়ব আমরা বুঝতে পারবো যে এদিক ওদিক করছে। তো সেই তার যে সাম্যাবস্থা থেকে সব থেকে দূরে যত যাবে সেইটাকে বলছি তার বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে বিস্তার কি? কোনো কম্পনশীল বস্তু তার সাম্যাবস্থা থেকে সর্বাপেক্ষা যত দূর পর্যন্ত কম্পিত হয় সেইটাকে বলছি তার বিস্তার। সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে যত দূর পর্যন্ত যায়, দুদিকেই সাম্যাবস্থা যত দূর পর্যন্ত যায়, সেই সাম্যাবস্থা থেকে আমরা মাপবো সেটাই, সেই দূরত্বকে কম্পনশীল বস্তুর বিস্তার বলে। এটা বলছে অ্যামপ্লিটিউড। তো এই বিস্তার যত বেশি হবে শব্দের তীব্রতা তত বেশি হয়। যত বিস্তার বেশি, যেমন ধরো তবলা আর ঢাক। ঢাক দেখা যাবে বড় বলে তার চামড়াটা এটা বেশি এদিক ওদিক করে সাম্যাবস্থা থেকে, তাই তার আওয়াজ বেশি তবলার আওয়াজের থেকে। তবলাতে অতটা করতে পারে না। তাই বিস্তার যত বেশি হবে শব্দের তীব্রতা তত বাড়বে। বিস্তার যত বেশি হয় শব্দের তীব্রতা তত বেশি হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা পড়ব পর্যায়কাল। টাইম পিরিয়ড। দেখো এখানে একটা বলি পূর্ণ কম্পন, তার আগে পূর্ণ কম্পনটা একটা বলি। পূর্ণ কম্পনটা হচ্ছে
যে মনে করো সি বিন্দু থেকে আমি যদি ভাবি, এখানে সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল, আবার সি বিন্দুতে ফিরে এলো, ফিরে এসে যখন ওদিকে যাওয়ার মতন আবার যখন প্রবণতা তৈরি হচ্ছে বিয়ের দিকে, সেই অবস্থানকে আমরা বলা হচ্ছে একটা পূর্ণ কম্পন। কোনটাকে পূর্ণ কম্পন বলবো তাহলে? যে আমরা এখানে সি বিন্দুটাকে ধরলাম, সি থেকে বিতে গেল, আবার বি থেকে সিতে ফিরে এসে আবার যখন ওদিকে যাওয়ার প্রবণতাটা দেখাচ্ছে, সেই অবস্থায় সেটাকে বলবো আমরা একটা পূর্ণ কম্পন। আমরা এইখান থেকেও ধরতে পারি পূর্ণ কম্পন। ধরো এইখান থেকে শুরু করলাম, তাহলে এইখান থেকে যদি শুরু করি, এইটার মধ্যখানে করে একটা বিন্দু থেকে শুরু করলাম, এটা মনে করো এক্স, তাহলে এক্স থেকে বি পর্যন্ত গেল, বি থেকে সি পর্যন্ত চলে এলো, সি থেকে আবার এক্স পর্যন্ত যখন গেল, তখন পূর্ণ কম্পন হচ্ছে। তার মানে মোটামুটি যদি এখানে ষোড়শলাক মানে কম্পনশীল বস্তুর গতির অভিমুখ, কম্পনশীল বস্তুর কোনো একটা বিন্দু থেকে শুরু করে সেই বিন্দুতে এসে যদি একই ক্রমে সে যাওয়ার উদ্যোগ করে, যাওয়ার প্রবণতা দেখায়, সেই বিন্দুতে আসার পর একই ক্রমে যাওয়ার প্রবণতা দেখায়। একই ক্রমে কথাটা কেন বলছি? ধরো আমি যদি এক্স থেকে শুরু করি, এক্স থেকে বি পর্যন্ত গেল, গিয়ে আবার তো এক্সের ওপর দিয়ে তো সিতে আসবে, কিন্তু এইখানে যখন এক্স থেকে বি পর্যন্ত গেল, সেখান থেকে যখন সি এর দিকে যাচ্ছে, তখন যখন এক্স পর্যন্ত এলো, তখন কিন্তু পূর্ণ কম্পন হলো না। সি পর্যন্ত গিয়ে পুনরায় যখন এক্সে এলো, তখন এই দিকেই যাচ্ছে। আমি ধরেছিলাম কোণাটা এই দিকে প্রথম যাওয়াটা শুরু করেছি, তাহলে ঘুরে এসে আবার যখন এক্স থেকে ওই দিকেই যাওয়াটা শুরু করবে, সেই অবস্থানটা, অর্থাৎ একই ক্রমে যখন সে যাত্রাটা করছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে কম্পনশীল বস্তু তার যাত্রাপথে যখন পুনরায় একই ক্রমে আবার অতিক্রম করার প্রবণতা দেখাচ্ছে, সেই অবস্থানটাকে বলছি একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো। তো সেই পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, তাকে বলছি ওই কম্পনশীল বস্তুর পর্যায়কাল। পূর্ণ কম্পন সম্পন্ন করতে, তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে কম্পনশীল বস্তুর যে সময় লাগে তাকে ওই বস্তুর পর্যায়কাল বলে। ঠিক আছে, এই পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে বোঝানো হয়। ক্যাপিটাল টি দিয়ে পর্যায়কালকে বোঝানো হয়। তো এখন সাধারণভাবে যদি এইখান থেকে ধরো এই কোনো একটা কম্পনশীল বস্তুর পর্যায়কাল হয়তো দেখা গেল যে 0.01 সেকেন্ড, তার মানে সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে 0.01 সেকেন্ড সময় নিয়েছে। ঠিক আছে, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা শিখবো, কম্পাঙ্ক কাকে বলে। কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোনো কম্পনশীল বস্তু 1 সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ কম্পন তৈরি করে, যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করলো, তাকে বলবো ওই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক। 1 সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে, একে স্মল এন দিয়ে বোঝানো হয়।
কম্পাঙ্ককে স্মল এন দিয়ে বোঝানো হলো। তাহলে ধরো কোনো কম্পনশীল বস্তু আছে, এটা নাম বুঝে আমি বলতে পারি, কোনো কম্পনশীল বস্তুর হয়তো পর্যায়কাল হচ্ছে টি। তাহলে পর্যায়কাল টি হলে তাহলে একটা পূর্ণ কম্পন করতে টি সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে অতএব টি সেকেন্ড সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তাহলে এবার 1 সেকেন্ড সময়ে কি হবে, 1/tt, 1 সেকেন্ড সময়ে 1/tt পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী জানি 1 সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে বলছি তার কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ড সময়ে 1/tt পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক n = 1/t। তাহলে আমি আগের উদাহরণে ধরেছিলাম কি, যে t সমান 0.01 সেকেন্ড। তাহলে n সমান কি হবে, n সমান 1/0.01। তাহলে এটাকে আমি যদি দশমিকটাকে দিলে ওপরে 100 আসবে, তাহলে 100টি। এইটাকে তার মানে ওর কম্পাঙ্ক হচ্ছে 100। তার মানে 1 সেকেন্ডে 100টি পূর্ণ কম্পন সম্পন্ন করলো। এর একক হচ্ছে হার্জ, Hz, বা সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড এর একক। তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, n = 1/t, বা এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিলে এখান থেকে কি পেয়ে যাব, nt = 1। এই ফর্মুলা থেকে আমরা তার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি যদি টাইম পিরিয়ড জানা থাকে, মানে পর্যায়কাল জানা থাকে, অথবা পর্যায়কাল নির্ণয় করতে পারবো যদি কম্পাঙ্ক জানা থাকে। তাহলে দেখো, যদি বলে একটা কম্পনশীল বস্তুর যদি কম্পাঙ্ক 500 হয়, তাহলে তার কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক হচ্ছে 500 সমান 500 হার্জ হলে বস্তুটির পর্যায়কাল কত হবে। তাহলে এখন আমরা জেনেছি কি পর্যায়কাল বলতে টি। তাহলে n এর সঙ্গে টি, এটা কিন্তু n লিখি, n × t = 1, বা t = 1/n = 1/500। এটা ডিভাইড করলে 1002, তাহলে 0.002 এত সেকেন্ড। তাহলে ওই যে বস্তুটির পর্যায়কাল হলো 0.002 সেকেন্ড। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।